সব চক্রান্ত ধরতে রাজদীপের সঙ্গে হাত মিলালো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সৃঞ্জয়ী রান্নাঘরে রান্না করছে, ঠিক তখনই বিদ্যা এসে বলতে থাকে আজকে আজকে রান্নাটা আমি করব। আর এঁচোড় ছিল, এঁচোড়টা কোথায়? এরপরে দেখা যায় এঁচোড়টা নিয়ে পায়েলের হাতে দিয়ে বলতে থাকে, পায়েল আজকে তোমাকে এঁচোড়টা কাটতে হবে। তখন পায়েল বলতে থাকে আমি কি এসব পারি না কি, আমি এসব করব? তখন দেখা যায় রুষা ও কৃতি বাইরে যাচ্ছে, ঠিক তখনই বিদ্যা বলতে থাকে তোমরা কোথায় যাচ্ছ? তখন রুষা ও কৃতি বলতে থাকে একটু বাইরে যাচ্ছিলাম। কেন? তখন বিদ্যা বলতে থাকে কেন যাচ্ছ তোমরা? তখন এ কথা শুনে রুষা বলতে থাকে কেন, তোমার থেকে কি এখন সব কিছুতে পারমিশন নিতে হবে আমাদের? তখন বিদ্যা বলতে থাকে অবশ্যই, এবারের বউ আমি, তোমাদের বৌদি, অবশ্যই আমার থেকে পারমিশন নিতে হবে। কেন, পারমিশন নিতে কি সমস্যা? তখন এ কথা শুনে সৃঞ্জয়ী বলতে থাকে আচ্ছা তুমি তুমি এভাবে কথা বলছো কেন ওদের সঙ্গে? ওদেরকে তুমি এরকম করে শাসন করছো কেন? তুমি কে? তখন তখন বিদ্যা বলতে থাকে আমি কে সেটা আপনি হয়তো বা খুব ভালো করেই জানেন। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি এসে বলতে থাকে কি হচ্ছে এসব? এখানে কি ড্রামা চলছে নাকি? তখন বিদ্যা বলতে থাকে মাই ডিয়ার শ্বশুরমশাই, আপনি এত চিৎকার করে কথা বলছেন কেন? এভাবে এভাবে চিৎকার করবেন না, আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। তাই বলছি একদম একদম ঠান্ডা হয়ে কথা বলুন। এভাবে চিৎকার করে উত্তেজিত হয়ে কথা বললে আপনার নিজেরই তো ক্ষতি হবে, তাই না? তখন রাজদীপ বলতে থাকে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বিদ্যা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে বাড়াবাড়ি আমি নয়, আপনি করছেন বাড়াবাড়ি। এরকম এরকম কোনো কাজ করবেন না যার জন্য আপনাকে আপনাকে আমার সামনে মাথা নত করে দাঁড়াতে হয়। এরপরে বিদ্যার কথা শুনে রাজদীপ বলতে থাকে তুমি কি বলতে চাইছো? আমাদের বাড়ির মেয়েরা কাজ করে না, ওদেরকে আমরা সেভাবে মানুষ করিনি। তখন বিদ্যা বলতে থাকে সেজন্যই তো সবগুলোকে অপদার্থ তৈরি করেছেন, একটা কেউ কাজে হাত লাগাতে দেননি, কেউ কাজ করতে জানে না। এদের বিয়ে হলে শ্বশুরবাড়িতে যে কি করবে ভগবানই জানে। তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে আমরা মেয়েদের এমন বাড়িতে বিয়ে দেবো সেখানে ওদের 5 মাস খাটার জন্য অবশ্যই অবশ্যই লোক রাখা হবে। ওদেরকে কিচ্ছু করতে হবে না, ওরা কখনো কখনো কোনো কাজে হাত লাগায় না। এরপরে দেখা যায় রূপ চিংড়ি মাছ নিয়ে আসে আর বলতে থাকে বিদ্যা তোমার চিংড়ি মাছ এসে গেছে। এটা দেখে বিদ্যা বলতে থাকে আজকে আজকে এঁচোড় দিয়ে চিংড়ি রান্না হবে। এরপরে বিদ্যা বলতে থাকে চিংড়িগুলো কি কেটে এনেছেন? তখন রূপ বলতে থাকে হ্যাঁ বিদ্যা, চিংড়িগুলো তো কেটে এনেছি। কেন? তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে চিংড়িগুলো কেটে এনেছেন কেন? আমি তো ডিসাইড করেছিলাম আজকে চিংড়িগুলো আপনার ওয়াইফকে দিয়ে কাটাবো, আপনার বউকে দিয়েই চিংড়ি মাছগুলো কাটিয়ে নেব, কিন্তু আপনি এটা কেন করলেন? তখন রূপ বলতে থাকে আমি তো জানি না যে তুমি এরকম প্ল্যান করেছো, তাই কেটে এনেছি। সমস্যা নেই, আজকের দিনটা না হয় ওদেরকে মাফ করে দাও, তারপরের থেকে সবটা ঠিকঠাকভাবেই হবে। তখন বিদ্যা বলতে থাকে ঠিক আছে ঠিক আছে, আপনি যেহেতু বলছেন সেহেতু আমি মাফ করে দিলাম। এরপরে দেখা যায় রাজদীপ বলতে থাকে আমার বাড়িতে আমার বাড়ির মেয়েদের তুমি এরকম করে কথা বলছো কেন? তোমার কি লজ্জা করছে না? একটা বাড়িতে এসে সবার সঙ্গে এরকম করে বিহেভ করছো। এরপরে দেখা যায় বিদ্যা পায়েলের হাত থেকে এঁচোড়টা নিয়ে বলতে থাকে হয়েছে, সবকটা অপদার্থর দল তৈরি হয়েছে, একটাও কোনো কাজের কাজ জানে না, একটার দ্বারাইও কোনো কাজ হয় না। আমাকে এঁচোড়টা ছাড়িয়ে নিতে হবে। এখন পর্যন্ত বড় হয়ে গেছে, এত বড় হয়েছে কোনো কাজ শিখেনি। তখন এ কথা শুনে দেখা যায় ত্রিথা এসে বলতে থাকে বিদ্যা মা তোমাকে এত কিছু করতে হবে না, এসো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, তুমি রান্নাটা সেরে ফেলো। তখন রাজদীপ বলতে থাকে আমি ওর হাতের রান্না খাবো না। ত্রিথা তুমি যদি রান্না করতে পারো তবে রান্না করো, না হলে করার কোনো প্রয়োজন নেই, আমি বাইরে থেকে খেয়ে আসবো, কিন্তু আমি কিন্তু ওর হাতের রান্না কিছুতেই খাবো না। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে কেন, আমার হাতের রান্না খাবেন না মানে? কি হয়েছে আমার হাতে যে খাবেন না? তখন এ কথা শুনে দেখা যায় রাজদীপ বলতে থাকে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, প্লিজ আমার সঙ্গে কথা বলতে এসো না, আগ বাড়িয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। এ কথা শুনে বিদ্যা বলতে থাকে কথা তো অবশ্যই বলবো, কেন নয়, কেন বলবো না, অবশ্যই বলতেই তো হবে। আপনি আমার যতই হোক শ্বশুরমশাই হন, আপনার সঙ্গে কথা বলবো না তো কার সঙ্গে কথা বলবো বলুন তো? তখন রাজদীপ বলতে থাকে আমি বলছি তো তুমি আমার সঙ্গে মশকরা করবে না, সবসময় কিন্তু মশকরা ভালো লাগে না। এ কথা শুনে বিদ্যা বলতে থাকে কেন ভালো লাগে না? আপনি কি করতে চাইছেন বলুন তো?
আপনার মতলবটা কি? তখন তখন রাজদীপ বলতে থাকে, আমার মতলব মানে? তখনই রিত এসে বলতে থাকে, আচ্ছা বিদ্যা, আজকে রান্না কি হচ্ছে গো? তখন তখন তৃথা বলতে থাকে, কিরে রিত, তুই এতক্ষণ কোথায় ছিলি? তখন তখন রিত বলতে থাকে, আমি তো নিজের ঘরেই ছিলাম, কিন্তু বিদ্যা কি রান্না করছো আজকে? তখন বিদ্যা বলতে থাকে, এঁচড় দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে সঙ্গে সঙ্গে মাংস ভাত আর এটাই। তখন তখন এই কথা শুনে রাজরিত বলতে থাকে, আজকে আজকে খাবার জমে যাবে, আজকের লাঞ্চটা একদম একদম ভেরি কেয়ারফুল হয়ে যাবে, অনেক অনেক মজা হবে। তখন তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, তোমরা মজা করো, কিন্তু আমরা খাবো না। ঠিক তখনই তখনই দেখা যায় একটা চিঠি এলে, তখন রুষা চিঠিটা নিয়ে এসে রাজদীপের হাতে দেয়। এরপরে এরপরে রাজদীপ চিঠিটা হাতে নিয়ে নিয়ে বলতে থাকে, এটা তো আমাদের কলেজের নামে একটা চিঠি এসেছে। এরপরে দেখা যায় হঠাৎ মন্ত্রীর ফোন এলে, তখন রাজদীপ কথা বলতে থাকে। তখন মন্ত্রীমশাই বলতে থাকে, আচ্ছা রাজদীপ বাবু, আমি আমি আপনাকে আপনাকে ডোনেশন পাঠিয়ে দেব, আমার ছেলের অ্যাডমিশনটা যেন হয়ে যায় সেই দিকটা আপনি দেখবেন। তখন রাজদীপ বলতে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলের ডোনেশন হয়ে যাবে, আপনি আপনি একদম নিশ্চিন্তে থাকুন। তখন এ কথা শুনে দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে, ঠিক আছে, আমি আমি সময় মতো আপনার ডোনেশনটা পাঠিয়ে দিচ্ছি। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, কি ব্যাপার, এটা এটা কিসের পেপার? তখন তখন রাজদীপ বলতে থাকে, কেন তুমি এসব নিয়ে ঘাটাঘাটি করবে না। তখনই দেখা যায় তখনই বিদ্যা রাজদীপের হাত থেকে পেপারটা কেড়ে নেয় আর বলতে থাকে, এখানে এখানে তো নামটা দেখে খুব বেশ চেনা চেনা লাগছে, পিতার নামটা অনেক চেনা লাগছে, দেখুন তো কাকাই। তখন তখন রূপ দেখে বলতে থাকে, এটা তো এখানকার একজন প্রভাবশালী মন্ত্রীর নাম, আর সেই মন্ত্রীর ছেলে হয়তো বা তোমাদের কলেজে ভর্তি হতে চাইছে, ডোনেশন দিতে চাইছে। এ কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, কত টাকায় রফা হলো মিস্টার রাজদীপ চ্যাটার্জি? কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন তখন সৃঞ্জয়ী বলতে থাকে, মুখের ভাষা দেখেছো, ভাষা ভাষা কতটা নীচ। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কি বলছো এসব তুমি? তখন বিদ্যা বলতে থাকে, কি বললাম, কত টাকায় রফা হলো, কত টাকায় মিটমাট হলো বলুন তো? তখন তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, তুমি কি মিন করতে চাইছো? রফা মানে? কোনো রফা হয়নি, ও স্টুডেন্ট, তাই ওকে আমরা ভর্তি করে নিচ্ছি, এতে আবার রফা হওয়ার কি আছে? তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, আপনি যে একটা রফা করেছেন এটা আমি খুব ভালো করেই জানি, মোটা টাকা ডোনেশন নিয়ে একটা অশিক্ষিত ছেলেকে কলেজে ভর্তি করে নিচ্ছেন, এটা কি ডোনেশন বলে না? আপনি কি এটাকে রফা বলেন না? আর আপনি যে ডোনেশন নিয়েছে সেটাও আমি জানি, কারণ 48% মার্ক নিয়ে কেউ কোনোদিন পাঠশালাতেও ভর্তি হতে পারে না। তবে আপনি কি করে পিসিসিআই কলেজে ওকে চান্স দিচ্ছেন বলুন তো? অবশ্যই আপনি ওর থেকে ডোনেশন নিয়েছেন। তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, বিদ্যা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এবার কিন্তু লাগাম ছাড়িয়ে ফেলছো তুমি। তখন বিদ্যা বলতে থাকে, কোনোভাবে অ্যাডমিশন হবে না, আর এই অ্যাডমিশনটা যাতে না হয় সেই দিকটাও দেখবো আমি, দেখি আপনি কি করে অ্যাডমিশনটা করাতে পারেন। এরপরে বিদ্যা রাজদীপের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর মন্ত্রীকে ফোন করে বলতে থাকে, আপনি যে মার্কশিটটা পাঠিয়েছেন সেটার ভিত্তিতে পিসিসিআই কলেজে আপনার ছেলে চান্স পাবে না, তাই আপনি মিথ্যে এতটা পরিশ্রম করা বন্ধ করুন, কারণ যতই ঘাটাঘাটি করুন না কেন, কোনোভাবে পিসিসিআই কলেজে এই মার্ক নিয়ে ভর্তি হওয়া যাবে না। এই যে মার্ক পেয়েছে আপনার ছেলে, এই মার্ক দিয়ে তো কেউ কোনোদিন পাঠশালায়ও ভর্তি হওয়ার যোগ্যতা পায় না, আর আপনি এসেছেন পিসিসিআই কলেজে ভর্তি করাতে, এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এরপরে পায়েল বলতে থাকে, এসব কি হচ্ছে? তুমি আমার ফোন নিয়ে এরকম করে ফোন করছো কেন? তুমি ফোনটা কাটো বলছি। তখন বিদ্যা বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবে না পায়েল, চুপ করে থাকো, ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এরপরে দেখা যায় তৃথা রাজদীপ ও বিদ্যার এসব কাণ্ড দেখে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর এদিকে রাজদীপ ভয় পেয়ে যায়। আর তখনই বিদ্যার হাত থেকে ফোন নিয়ে বলতে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না, ও যাই বলুক না কেন, আমি সবটা দেখছি, আমি যে করেই হোক আপনার ছেলেকে অ্যাডমিশন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এরপরে দেখা যায় এই বলে ফোনটা কেটে দিলে, তখন বিদ্যা বলতে থাকে, আপনি যতই চেষ্টা করুন কোনোভাবে ওই ছেলেটা পিসিসিআই কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, আর সেটার জন্য
বাধা হয়ে দাঁড়াবো আমি। ওই ছেলেটা যে মার্কস পেয়েছে সে মার্কসে ওকে ওকে কোত্থাও ভর্তি নেবে না। আর আপনি ডোনেশন পেয়ে লোভের বশে একটা মূর্খ ছেলেকে এভাবে ভর্তি করিয়ে নিচ্ছেন। আর আপনার কলেজের ওই যে বসে থাকে চেয়ার টেবিলে প্রিন্সিপাল স্যার, উনি তো প্রতি বছরে ওকে প্রত্যেকটা সাবজেক্টে ঘুষ খাইয়ে পাশ করিয়ে দেবে। কিন্তু বোর্ড পরীক্ষায় তখন কি করবে? সেখানে তো কেউ ঘুষ খায় না। সেখানে তো নিজের মাথা খাটিয়ে যা লিখতে হবে তাই লিখতে পারবে। তার বাইরে তো আর কিছু নয়। তবে তখন কি করবেন? তখন আপনার কলেজের মান-সম্মান যাবে না? সো প্লিজ এখনো সময় আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আর একটু কোঅপারেট করার চেষ্টা করুন। এভাবে বিদ্যাকে কোনোভাবেই বিজনেস বানিয়ে ফেলবেন না। তখন রাজদীপ বলতে থাকে, "আমি এই কলেজটা তো বিজনেস করার জন্যই খুলেছি। আমি তো এখানে বিদ্যা প্রচার করার জন্য খুলিনি।" তখন বিদ্যা বলতে থাকে, "এটা কলেজ হচ্ছে পড়াশোনার জায়গা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জায়গা। এখানে সবসময় পড়াশোনাই হয়। এর বাহিরে আর কিচ্ছু হয় না। তাই এর বাহিরে কিচ্ছু করার চেষ্টাও করবেন না।" এ কথা শুনে দেখা যায় সৃঞ্জয় বলতে থাকে, "কি তুমি এভাবে দাদার সঙ্গে কথা বলতে পারো না। এভাবে তুমি আমার ভাসুর ঠাকুরের সঙ্গে কথা বলতে পারো না।" তখন বিদ্যা বলতে থাকে, "কেন পারি না? অবশ্যই পারি। এখানে আমরা শ্বশুর আর বৌমা কথা বলছি। আপনি কেন এর মাঝখানে কথা বলছেন? আপনাকে কথা বলতে বলা হয়েছে বলুন তো?" তখন সৃঞ্জয়ী বলতে থাকে, "আমিও তো এ পরিবারেরই একজন, তাই কথাটা বলেই ফেললাম। কেন গায়ে লাগলো?" তখন বিদ্যা বলতে থাকে, প্রফেসর বিদ্যা ব্যানার্জির কোনো কথা গায়ে লাগে না, বুঝতে পেরেছেন? উনি কোনো কথা গায়ে মাখে না। এ কথা শুনে দেখা যায় তখন সৃঞ্জয়ী বলতে থাকে, তাই তো তুমি তো কোনো কথা গায়ে মাখো না।" এরপরে দেখা যায় বিদ্যাকে ত্রিধা বলতে থাকে, "বিদ্যা এখন কি করবে?" তখন ত্রিধাকে বিদ্যা বলতে থাকে, "আপনি চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। ঘরের দিকটা বাইরের দিকটা সবকিছু আমাকে ব্যালেন্স করে চলতে হবে। আমি সবটা সামলে নেব। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন। আমি সবকিছু করে দিচ্ছি।" এরপরে দেখা যায় বিদ্যা রান্না করতে থাকে আর বলতে থাকে, "বুঝতে পারছি না আজকাল সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আজকালকার যুগের ছেলেরা কোনো সময় নিজেদের বইয়ের মধ্যে ডোবায় না। বই নিয়ে কখনো পড়তে বসে না। সবসময় শুধু মোবাইলে গেমস আর রিভলভার নিয়ে গেমস খেলছে, রিভলভার চালাচ্ছে, এগুলোই করে বেড়াচ্ছে। পড়াশোনা আর কেউ করছে না। পড়াশোনা আর কোথায় হচ্ছে বলুন তো?" তখন দেখা যায় ত্রিধা বলতে থাকে, আমি বুঝতে পারছি মা।" তখন দেখা যায় তখন প্রীতি বলতে থাকে, প্লিজ তুমি রান্না করো না, রান্নাঘর থেকে বেরিয়ে যাও। তা না হলে তো জেঠুমনি এগুলো খাবে না, আরও অশান্তি করবে। প্লিজ বেরিয়ে যাও। তখন বিদ্যা বলতে থাকে, কেন খাবে না? জেঠুমনিকে অবশ্যই খাইয়ে ছাড়বো। আর জেঠুমনি খাবে, বলবে অনেক মজা হয়েছে। অবশ্যই ওনাকে খেতে হবে। দেখো উনি সত্যি অনেক অনেক ভালোবেসে খাবে। এরপরে সৃঞ্জয়ী বলতে থাকে, কিছুতেই খাবে না দাদা, এ খাবার কিছুতেই মুখে তুলবে না, আমি বলছি। তখন প্রীতি ও রুষা বলতে থাকে, দেখুক না চেষ্টা করে, যদি খাওয়াতে পারে। তখন দেখা যায় হৃদ মনে মনে বলতে থাকে, এটা কি বউ নিয়ে এলাম এখন আমি এটাকে সামলাবো কি করে? এই ঝগড়া করছে, এই মিল দিচ্ছে, এই সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আমি কোন দিকটা সামলাবো, কলেজ না বাড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় বিদ্যা কলেজে চলে এলে প্রফেসর এস.এম বলতে থাকে, আপনার সঙ্গে আমার কথা আছে প্রফেসর বিবি। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বলুন। তখন এস.এম বলতে থাকে, আসলে আপনাকে একটা কথা জানানোর ছিল। আমার কাছে একটা খবর আছে, আর আমি সবটাই শুনেছি যে আপনার বিরুদ্ধে অনেক বড় একটা চক্রান্ত করা হচ্ছে। স্টুডেন্টদের এখান থেকে বের করে দেওয়া হবে। এরপরে আপনার বিরুদ্ধে একটা অনেক বড় চক্রান্ত করা হবে। এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আমি আপনাকে বিশ্বাস করতে পারি? তখন এস.এম বলতে থাকে, কি বলছেন এসব? আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন না? তখন বিদ্যা বলতে থাকে, আমি ঠিক সেভাবে বলিনি। আসলে আমি এমনভাবে বলছি যে সবাই তো বিশ্বাসঘাতকতা করে। আর আপনি জানেন যে এই কাজগুলো কে করবে? প্লিজ জানলে আমাকে বলুন। তখন এস.এম সবকিছু বলে দেয় বিদ্যাকে। এটা শুনে অবাক হয়ে যায় বিদ্যা বলতে থাকে, ছি, এরা এতটা নিচে নামতে পারে। এবার তবে আমার খেলা দেখুন। এবার দেখুন খেলা কি করে ঘুরিয়ে দিতে হয় আর কী বা করতে হয়। তখন এস.এম বলতে থাকে, আপনি কি করবেন? এদিকে দেখা যায় প্রিন্সিপাল স্যার সবাইকে নিয়ে ভেতরে মিটিং করছে। ঠিক তখনই বিদ্যা এসে দাঁড়ালে তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে,
তুমি তুমি এখানে আড়ি পাতছিলে?" তখন বিদ্যা বলতে থাকে, "না, না আড়ি পাতবো কেন? আমি তো আপনাদের সঙ্গে হাত মেলাতে চাই। এখন তো আমি মিস্টার রাজদীপ চ্যাটার্জির পুত্রবধূ। রাজদীপ চ্যাটার্জির বাড়িতেই থাকছি। তবে আমি কেনই বা স্টুডেন্টদের নিয়ে এতটা ঝামেলা করব নিজের শ্বশুরমশাইয়ের সঙ্গে? তাই নিজে রিয়েলাইজ করছি যে এখন আমি শুধু আমার শ্বশুরমশাইয়ের যত্ন নিয়ে যাব, যত্ন করে যাব।"